নাটক ওটিটি প্ল্যাটফর্মে আসলে কতটা মানুষ দেখবে, হল ভর্তি দর্শক পাওয়ার নাটকের গ্রুপের কাছে একটা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকতা থেকে নাটক, এই ব্যাপারটা কিভাবে হলো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে না টক সেটি নাটক, অর্থাৎ যেটি টক নয় সেটি নাটক। নাটক নিয়ে নানা কথা। সব থেকে প্রাচীনতম এই শিল্প আজকের ডিজিটাল যুগেও কিন্তু তার নিজস্ব ধারায় বয়ে চলেছে, এবং সব থেকে বড় বিষয় যে নিজস্ব ধারা বইতে গিয়েও হয়তো দৌড়ে খানিকটা পেছনে পড়লেও নাটক কিন্তু তার ঘরানা থেকে এতটুকুও সরেনি, এবং অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আসলো নাটক সেইভাবেই এগিয়ে চলেছে। একেবারে মঞ্চে সরাসরি দর্শকদের সামনে পারফরমেন্স, এখানে কোনো রিটেকের জায়গা নেই, এখানে কোনো এডিটের জায়গা নেই, এবং আলো আবহ সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় বারে বারে। এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যে রূপান্তর, সেটাও হয় একেবারে দর্শকদের সামনে, যার ফলে দর্শকরা রিলেট করতে পারেন পরবর্তী দৃশ্যে কি হবে। নমস্কার, আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে, আর নাটক নিয়ে নানা কথাতে আজ আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, অধ্যাপক মানুষ এবং অবশ্যই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আমরা তার সঙ্গে একান্ত আলাপচারিতায় নাটক নিয়ে নানা কথা এবং তার সফর, তার নাট্য গ্রুপ নিয়ে কথা বলবো। দীপঙ্কর সেন। দীপঙ্কর বাবু, স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমেই জানতে চাইবো সবকিছু নিয়ে, আগে বলুন কেমন আছেন এখন, চলছে কেমন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি বলি, খুব ছোট্ট একটা পরিসরের কথা, আমি ভালো আছি, কিন্তু আমরা কতটা ভালো আছি সবাই মিলে, এটা নিয়ে তো অনেক রকম সন্দেহ, অনেক রকম প্রশ্ন আমাদের মধ্যে থেকে যাচ্ছে, আনফরচুনেটলি থাকছে। একদম তাই। দীপঙ্কর বাবু বলছেন আমি ভালো আছি, আমরা কতটা ভালো আছি, আর এই জায়গা থেকেই শুরু হোক আমাদের এই আড্ডা। একেবারে শিক্ষা জগতের মধ্যে রয়েছেন, শুধু শিক্ষা জগতের মধ্যে নয়, নাটক নিয়ে তার বরাবরই একটা কোথাও একটা আগ্রহ থেকেই গেছে। তাই জন্যই কিন্তু একেবারে সর্বভারতীয় পত্রিকাতেও তার একটা রিভিউ দীর্ঘদিন ধরে বেরিয়ে আসে। তারপরেই আজ থেকে বেশ ৬-৭ বছর আগে নিজেদের একেবারে চেষ্টায় নাটক গ্রুপের সূচনা হওয়া। আমি সেই নাটক গ্রুপের কথা অবশ্যই আসবো। সবার আগে আসবো যে শিক্ষকতা থেকে নাটক, এই ব্যাপারটা কিভাবে হলো? না, শিক্ষকতা থেকে নাটক বলতে এমন তো নয় যে আমি শিক্ষকতা ছেড়ে নাটক করছি, রেখে, একদম রেখে। আর আমি যে বিষয়টা পড়িয়ে এসেছি কলেজে ছেলে মেয়েদের, সেটা তো সাহিত্য পড়িয়েছি, ইংরেজি সাহিত্য। এবার সেখানে তো আমাদের একটা মানে পেপার থাকেই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সিলেবাসে আমরা জানি এটা ড্রামা একটা পেপার থেকেই যায়, আর সেটা তো ছিলই। আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজে এটা সবসময় মনে করেছিলাম, এটা 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 ইনফ্যাক্ট আমার এক শিক্ষক আমাকে বলেছিলেন যে পড়ানোটা কিন্তু এক ধরনের পারফরমেন্স। প্রত্যেকদিন ক্লাস নেওয়াটা, ছেলে মেয়েদের সামনে দাঁড়ানো, তাদের সাথে ভাবনার আদান প্রদান করা, এটা কিন্তু এক ধরনের পারফরমেন্স। তো সেই দিক থেকে দেখতে গেলে নাটকের সাথে মানে আসল ক্লাসরুম টিচিং এর একটা বিস্তর ফারাক আছে, তা কিন্তু নয়। সেটাও লাইভ পারফরমেন্স, একদম ভীষণভাবে একটা লাইভ পারফরমেন্স। হ্যাঁ, অবশ্যই সেখানে অনেক ধরনের রিটেকের ব্যাপার আছে, আর সেখানকার অনেক প্রশ্ন আসে, আসাটা উচিত, এবং এটা খুব ভালো একটা ইন্টারাকশনের জায়গা তৈরি হয়। কিন্তু যাই হোক, আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমার খুব ছোটবেলা থেকেই একটা নাটকের প্রতি ঝোঁক। এটা কিন্তু মানে আমি যেখানে বড় হয়েছি, অর্থাৎ দুর্গাপুর, সেখানে একটি কলোনিতে আমার বাবা মা সেখানে কাজ করতেন, সাথে আরো অনেক লোকজন। তারা তাদের জীবনের একটা অন্যতম দিক ছিল চাকরির পাশাপাশি, কাজকর্মের পাশাপাশি একটা সংস্কৃতি চর্চা, এবং একটা কৌম সংস্কৃতি চর্চা, একটা কমিউনিটি কালচারাল অ্যাক্টিভিটি। এই পরিবেশের মধ্যে বড় হয়েছে, এই পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছে। সেখানে বিশেষ করে কয়েকজন আমার যারা পিতৃস্থানীয় মানুষ ছিলেন, যাদেরকে আমরা কাকু বা জেঠু বা মামা বলতাম, পাড়ার, তাদের হাত ধরেই প্রথমে নাটক দেখতে শেখা খুব ছোটবেলায়। তারপর তারাই ছোটদের নাটকে আমাদেরকে নিয়ে আসা। সেখান থেকে আস্তে আস্তে করে নাটকের প্রতি একটা আগ্রহ থাকে, এবং আগ্রহটাকে আমি চিরকালই লালন পালন করে এসেছি। তবে হ্যাঁ, একটা ঘটনা, যে পেশাগত কারণ এবং অন্যান্য কিছু কারণের জন্য আমি হয়তো যতদিন ধরে নাটকের একটা খুব নিয়মিত চর্চা করব ভেবেছিলাম, সেটা করে উঠতে পারিনি। কিন্তু আর সত্যি কথা বলতে কি, আপনি যেটা বললেন যে শুরু করলেন শিক্ষকতা,
আমি তো দীর্ঘদিন ধরে সরকারি কলেজে, পশ্চিমবঙ্গের সরকারি কলেজে কাজ করি, এবং সরকারি কলেজের কাজের একটা গতি হচ্ছে যে আমাদের বদলি হয়, আমাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়। একসময় ট্রান্সফার হয়, আমি যখন কলকাতাতে আসি তখন সত্যি কথা বলতে কি আমি আমার কলেজের কাজকর্মের পাশাপাশি নাটকেও বেশ ভালোভাবে মনোনিবেশ করতে পারি। প্রথমে সেই নাটক দেখা, নিয়মিতভাবে নাটক দেখতে থাকা, প্রায় প্রত্যেক দিন কলেজ সেরে আমি চলে যেতাম যেখানে যেখানে নাটক হচ্ছে, সেটা একাডেমি হতে পারে, গিরিশ হতে পারে, নাটক দেখতাম। আস্তে আস্তে করে সেই নাটক দেখতে দেখতে এলো হচ্ছে নাটক নিয়ে লেখালেখি করার একটা জায়গা, এবং এই করতে করতে যাকে বলে ওয়ান থিং লেড টু অ্যানাদার। এক সময় আমি এবং নয়না আমরা এটা আমাদের মাথায় আসে যে নিজেদের নাটক, এবং এইটা অন্য কিছু না, এটা অন্য কোনো জায়গায় না, মানে নয়না তো বেসিক্যালি অভিনয় করেন, অভিনয়টাই তার ক্ষেত্র, এবং অভিনয়ের মধ্যে দিয়ে তিনি তারা নিজের কথা বলতে চান, বলার চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে যে বহুদিন দীর্ঘদিন অভিনয় করতে করতে ওনার একটা সময় হয়তো মনে হয়েছিল যে একদমই উনি যে কথাগুলো বলতে চান, যেগুলো ওনার মনের কথা হবে, সেটা বলার একটা ক্ষেত্র প্রয়োজন। আমারও সেরকম একটা জায়গা ছিল। আমি কিন্তু সত্যি কথা বলি আপনাকে রাহুল, আমি কিন্তু মঞ্চে উঠতে ততটা স্বচ্ছন্দ নেই, হ্যাঁ সাহসও নেই। আমি সত্যি কথা, মানে আমি সেই দিক থেকে কিন্তু মানে অভিনেতাদের ভীষণ ভীষণ সাহসী মনে করি, আমার অতটা সাহস হয় না। যাই হোক, আমার মঞ্চের বাইরে থেকে নির্দেশনা, একটা গঠন, পেছন থেকে নাটকটাকে, এই জায়গায় একটু ইন্টারাপ্ট করে বলবো, একটা খুব দারুণ প্রসঙ্গ তুলেছেন যে মঞ্চে উঠতে আমি অতটা সাহসী নই বা সাবলীল নই, কিন্তু মঞ্চের পেছন থেকে নির্দেশনা, এইটা কি দীপঙ্কর বাবু মনে হয় যে অনেকেই দেখি আমরা তারা নির্দেশক এবং অভিনেতা দুটোই, কিন্তু যখন অভিনেতা নির্দেশক এক হয়ে যায় তখন দুটো সত্তার মধ্যে একটা ক্ল্যাশ বা চাপ থাকে, সেই জায়গায় মানে মঞ্চে না উঠে নির্দেশনার দিকে কনসেন্ট্রেট করা, আরো বেটার প্রোডাকশন আসতে পারে। আমি ঠিক বলতে পারবো না, আমি বলতে পারবো না ঠিক এই কারণে রাহুল, কারণ আমি এটা বলতেই হবে, আমাকে স্বীকার করতে হবে, আমি যেটা বললাম যে নির্দেশনা এবং অভিনয়, বহু মানুষ আছেন আমাদের বাংলাতেও রয়েছেন এবং মানে ঐতিহাসিক ভাবে রয়ে গেছে যারা একাধারে অসাধারণ অভিনেতা এবং নির্দেশক। আমি যদি নাম নিতে শুরু করি, সৌম্য মিত্র, উৎপল দত্ত, মানে একের পর এক নাম নেওয়া যেতে পারে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, অবশ্য তুলনামূলক ভাবে দেবশঙ্কর বাবু কিন্তু নির্দেশনার কাজ কম করেছেন। এরকম বহু মানুষ আছেন যারা, গৌতম হালদার, যারা নির্দেশনার পাশাপাশি অভিনয়টা, এবং তাদেরকে সত্যি কথা তারা এটা পারেন, এটা তাদের ক্ষমতা। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যারা আমরা দেখেছি, এখনকার সময়কার কথা বলি, যেমন খুব বিখ্যাত মানুষের কথা বলি, আমি তাকে দাদা বলে শ্রদ্ধা করি, দাদা জ্ঞানী শ্রদ্ধা করি, আমাকে স্নেহ করেন, দেবেশদার যেমন আমি অভিনয়ের কিছু কাজ দেখেছি, আমার ধারণা, এবং দেবেশদা মাঝে মাঝে আজকাল স্ক্রিনেও আমরা দেবেশদাকে দেখতে পাচ্ছি, দেবেশদা কিন্তু চাইলে অসাধারণ অভিনেতা হতে পারতেন এবং খুবই ভালো অভিনয় করেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনি, আমি জিজ্ঞেস করিনি কোনোদিন ওনারকে, কিন্তু ওনার যদি আপনি টোটাল কেরিয়ারটা দেখেন থিয়েটার, তাহলে দেখবেন যে ওনার মানে ইনক্লিনেশনটা হচ্ছে ডিরেকশনের দিকে, আমারও কিছুটা তাই। আমি সত্যি কথা বলতে কি, আমি নিজেকে খুব ভালো অভিনেতা মনে করি না। হ্যাঁ, অভিনয় সম্পর্কে আমার কিন্তু খুব স্বচ্ছ ধারণা আছে, আমি কোন অভিনেতার কাছ থেকে কোন মুহূর্তে ঠিক কি চাইছি সেটা আমার কাছে পরিষ্কার। আমি না, এই যে সত্যি কথা বলতে কি, আমার আপাতত যে কিছু নাটক আমি নির্দেশনা করেছি দলের হয়ে, আচ্ছা আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার নির্দেশনার যে কটা কাজ করেছি সবকটাই দুর্গাপুর ভীমরতি, যেটা বলছিলাম, চট করে ফিরে আসি। তো আমাদের নিজেদের কথা বলার ক্ষেত্র তৈরি করবো বলে নয়নার আমরা মূলত দুজন মিলেই 2018 সালে দলটাকে, আমি এই দুর্গাপুর ভীমরতির কথাটাই আসছি। যখন দুর্গাপুরের ভীমরতির কথা হচ্ছে, নামটার মধ্যেও একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং শব্দ রয়েছে, ভীমরতি। আমি এটাই দীপঙ্কর দাকে সঙ্গে যখন প্রথম পরিচয় হলাম, যে ভীমরতি নামটা এলো কিভাবে, হট করে ভীমরতিটা আসে না কারো, এবং আমরা কৌতুকের স্বরে অনেক সময় এই শব্দটা বারবার প্রয়োগ করি। সেই গল্পটা আমি দীপঙ্কর দার কাছে শুনবো, যে দুর্গাপুরে থাকতেই কিন্তু তাদের এই নাটকের প্রতি ঝোঁক থেকেই ভীমরতি শব্দটা আসে, তাই না? ঠিক, এবং অ্যাড্রেস খোঁজা নিয়ে না, আমি বলছি সেই গল্পটা বলি। প্রথমে আমি একটু বলে নিই, আমাদের নামের সাথে দুর্গাপুর নামটা যুক্ত হওয়ার কারণটা হচ্ছে, যখন আমাদের দলটা আমরা রেজিস্ট্রেশনের দিকে যাই, একটা আজকাল আপনি জানেন যে সমস্ত নাটকের দলকে রেজিস্ট্রেশন করে নিতে হয়, তাতে কিছু সুবিধা পাওয়া যায়। তো যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই, একটা স্থায়ী ঠিকানার প্রয়োজন পড়ে। এবার কলকাতায় তো আমরা, হ্যাঁ সেখানে কলকাতায় তো আমাদের সত্যি কথা বলতে কি কোনো স্থায়ী ঠিকানা নেই। তো তখন আমাদের দুর্গাপুরে যেটা বাড়ি, সেই বাড়ির ঠিকানাতে আমাদের দলটা রেজিস্টার্ড হয়, এবং তার ফলে যেটা হয় আপনি জানেন যে আজকাল যে কোনো দলের
নামের আগে একটা স্থান নাম যুক্ত হয়ে যায়, লোকেশনটা। তো সেই হিসেবে দুর্গাপুর ভীমরতি। আর আমরা দুজনেই দুর্গাপুরের আদত মানুষ, দুর্গাপুর থেকেই আমরা বেড়ে উঠেছি। সত্যি কথা বলতে কি, আমার দুর্গাপুরে থাকাকালীন যে খুব একটা বিরাট নাট্যচর্চা করেছি তা না, তুলনামূলকভাবে নয়নার দুর্গাপুরে থাকার সময় নাট্যচর্চার একটা দীর্ঘ পথ চলা ছিল। ভীমরতি মানে একটা কথা বলি, আমার যে এখন মোটামুটি এই সাদা দাড়ি দেখছেন, বছর 6 আগে আমার দাড়িটা সাদা ছিল, তেমন যথেষ্ট বয়স হয়ে গেছে, তেমন যথেষ্ট বুড়ো হয়েছি। এবার এই বুড়ো বয়সে এসে নাটকের দল যখন খুলছি, তো এটা তো ভীমরতি হয়েছে, বোঝাই যাচ্ছে। ভীমরতি না হলে এরকম কেউ করে নাকি? মানে একটা নাটকের দল খোলা মানে তো মানে নিজের জীবনে নানাবিধ সমস্যা এবং নিজের জীবনে নানাবিধ সংকটকে ডেকে আনা। তো এইটা একমাত্র ভীমরতিগ্রস্ত মানুষরাই করতে পারে। সেটা আমরা দুজনে খুব সক্ষম ভাবে করেছি, একে অপরের হাত শক্ত করে ধরে। নানা রামরি দুজনেই বেশ বয়সে এসে একটা নাটকের দল খুলেছি। এটা ভীমরতি না হলে সেখানে একটা ছোট্ট, এটা আমি বলতেই হবে, এটা না বললে আমাকে মনে আছে আমাদের দুজনেরই গুরুস্থানীয় শিক্ষকস্থানীয় একজন মানে প্রবাদ প্রতিম নাটকের ব্যক্তিত্ব স্নেহ করেন আমাদেরকে। না তো অ্যাকচুয়ালি ওর ছাত্রীও বলা যেতে পারে, অশোক বাবু, অশোক মুখোপাধ্যায়, থিয়েটার ওয়ার্কশপে। অশোক বাবু একবার মানে একদম প্রথম দিকে যখন দলটা সদ্য শুরু হয়েছে তখন রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু আমরা দুর্গাপুর ভীমরতি নামেই পরিচিত হয়েছি এবং আমরা আমাদের কাজগুলো করছি। একটা নাটক উনি দেখতে আসেন, আমাদের নাটকটা দেখে খুব প্রীত হন, খুব ভালোবাসেন এবং সেটা নিয়ে আমাদেরকে অনেক কথা বলেন যে হ্যাঁ তোমরা ভালো কাজ করছো ইত্যাদি প্রভৃতি। কিন্তু যাওয়ার আগে আমাদের দুজনের কিন্তু একটু করে সস্নেহ কান মুলে দিয়েছেন যে এই নামটা তোমরা কেন রেখেছো, এই কি নাম, এটা একদম ভালো নাম হয়নি, এই ভীমরতির নাম, নাটক করছো বুক ফুলিয়ে করবে, ভীমরতি কেন হবে, এইসব বলে টলে উনি করেছেন। না তারপরে অবশ্য আমরা যখন বুঝিয়ে বলেছি তখন বলছে না আমি বুঝতে পেরেছি তোমাদের নাটকটার মধ্যে একটা নিজেদেরকে তোমরা একটু হালকা চালে লোকজনের কাছে নিয়ে আসতে চাইছো, সেই জায়গাটাতে মানে যা ইচ্ছা সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ নামে এসেছে। বেশ, এটা তাই। আচ্ছা, আমরা দীপঙ্করদের সাথে কথা বলছি। সুতরাং দুর্গাপুর ভীমরতি নাম কেন, কিভাবে সেই নামের সৃষ্টি, পথ চলা, সেটা একদম সহজ সরল ভাষা কিন্তু বোঝা যাচ্ছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দুর্গাপুর ভীমরতির প্রোডাকশন নিয়ে ডেফিনেটলি আসবো, কিন্তু তার মধ্যে হচ্ছে নাটক। দীপঙ্কর নাটক একটা তো নিজস্ব ঘরানায় এগিয়ে চলেছে। বর্তমানে নাটককে নিয়ে আমরা খানিকটা রিসার্চ করেছি, খানিকটা দিল্লিতে যাওয়া, কলকাতাও বেশ কিছু নাটকের গ্রুপের সাথে কথা বলা। নাটককে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু এখানে দুটো মত আছে। এক হচ্ছে নাটক ওটিটি প্ল্যাটফর্মে আসলে কতটা মানুষ দেখবে এবং সেই ফ্লেভারটা আদৌ আসবে কিনা। আবার এটাও ঠিক যে নাটকেরও কোথাও একটা রিজার্ভ করে রাখা, একটা দলিলের দরকার হয়। প্রচুর মানুষ কাজ করছেন বটে, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি খুব পরিষ্কার নির্দিষ্টভাবে রাহুল বলতে পারি আমার মতামত এখানে কি, এটা জানে আমার দলের আমার সাথে যারা কাজ করেছে বা আমার ঘনিষ্ঠ মানুষরা জানে। আমি নাটককে ভিডিওগ্রাফির মাধ্যমে সেই নাটককে কনজার্ভ করা, প্রিজার্ভ করা, ফর পোস্টেরিটি, আর্কাইভ করা, আমি এর পক্ষপাতী। আচ্ছা, কিন্তু একটা নাটক, যে নাটকটার শো বর্তমানে হচ্ছে, একটি দল করছে, নিয়মিত শো করছে বা অনিয়মিত ভাবে, এবং যারা নাটকটা নির্মাণ করেছেন তারা বলছেন না যে আমরা নাটকটাকে বস্তাবন্দি করে তুলে দিলাম, মানে নাটকটা তখনও জীবন্ত। এমত অবস্থায় সেই নাটকের ভিডিও করে, সেটা ওটিটি প্ল্যাটফর্মে বলুন, ইউটিউবই বলুন, অন্য কোথাও বলুন, এর দেওয়ার বা এইভাবে নাটককে স্ক্রিনের মাধ্যমে মানুষের কাছে আনার ঘোর বিপক্ষে, আমি ঘোরতর বিপক্ষে। মানে যে প্রোডাকশন চলছে, দেখুন একটা জিনিস এটা বুঝতে হবে, আপনি যে কথাটা বলেছেন নাটকের রিটেক নেই, মানে এটা কি? একটা নাটক জন্মায় সময়ে, ওই 1.5 থেকে 2 ঘন্টা যতক্ষণ নাটকটা চলছে ততক্ষণ নাটকটা জীবিত। নাটক শেষ হয়ে যায়, নাটক ডাজ নট এক্সিস্ট। এটা তো সিনেমার মতন নয় যে একবার তুলে ফেললাম, হয়ে গেল তৈরি, এবার সেটাকে মানে রয়ে গেল। নাটক তো তা নয়, নাটকটা সেই মুহূর্তে তৈরি হয়, ক্ষণ জন্মা একটা শিল্প। এবার কথা হচ্ছে যে সেইটাকে আমার মনে হয়, এবং সেই এই শিল্পটার ইউএসপিটা, স্ট্রেংথটা, এই শক্তিটাই হচ্ছে মানুষের সাথে, দর্শকের সাথে একদম নিবিড় এবং জীবন্ত যোগাযোগ। যেই জিনিসটা না থাকলে নাটক নাটক নয়। হ্যাঁ, আমি আবার বলছি, নিশ্চয়ই এটা মানে এটা হয়। আজকে ধরুন আপনাকে আমি একটা কথা বলি, আমরা তো অনেক সময় শুনি যে অমুক অভিনেতা, প্রবাদ প্রতিম অভিনেতা ছিলেন, বিশেষ বিশেষ নাটকে তার বিশেষ বিশেষ জায়গায় তার অভিনয়ের কাজ
মানে মানুষকে মুগ্ধ করেছে। এবার হয়তো আমি বলছি এমন একজন অভিনেতার কথা যিনি 60-এর দশকে কি 70-এর দশকে কি 80-এর দশকে সেই অভিনয়টা করে চলে গেছে। এই কথাগুলো আমরা শুনছি, আমাদের কাছে এগুলো রিসিভড নলেজ, রিসিভড ইনফরমেশন, আমরা কিছু প্রত্যক্ষ করতে পারি না। যদি একদম শেষের দিকে এসে ওটার একটা রেকর্ডিং থাকতো, ওটা যদি মানে ওটা যদি কোন রকম ভাবে একটা কনজার্ভ করা থাকতো ভিডিও আকারে, তাহলে আমরা সেটাকে দেখতে পেতাম। এই জায়গা থেকে আমার কাছে এটার ইম্পর্টেন্স আছে। কিন্তু বর্তমানে যে নাটক হচ্ছে, যে নাটক হবে আরো শুরু, সে নাটককেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বা এই ধরনের কোন রকম মানে স্ক্রিন ডিজিটাল প্ল্যাটফর্মে বা যেখানে স্ক্রিন একটা ইন্টারভিন করবে, মানে আমি নাটকটা সরাসরি দেখবো না, দেখবো মিডিয়েটেড থ্রু স্ক্রিন, এটা আমি ঘোর একদম। যদিও আমি একটা কথা এখানে একটু ছোট্ট করে বলে রাখা ভালো, কোভিড তো একটা খুব বড় মানে একটা ধাক্কা আসে আমাদের কাছে, মানে মানুষের জীবনে সারা পৃথিবীতে, এবং আমাদের অর্থনীতি, আমাদের জীবনযাত্রা এবং আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এটা একটা বিরাট একটা প্রভাব ফেলেছিল সেই সময়টাতে। এবং কোভিডের সময়টাতে আমরা তখন একটা দেখেছিলাম একটা প্রচন্ড ঝোঁক তৈরি হয়েছিল যে সত্যি কথা করবেটা কি, নাটকের মানুষরা করবেটা কি। তখন একটা অনলাইনে পুরো জিনিসটাকে নিয়ে যাওয়ার, চর্চাটাকে অনলাইনে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল। সেখানেই আমি একটা কথা বলছি এখানে, যে আমি যে কথাটা বলছি মানে আমাকে এই প্রশ্নটা আমি আগেও একটা জায়গায় আমি সম্মুখীন হয়েছি এবং মোটামুটি আমি উত্তরটা এরকম দিয়েছিলাম, যেন আপনিও জানবেন রাহুল, সেটা যে এই যে আমাদের ব্রিটিশ ন্যাশনাল থিয়েটার, তাদের অসাধারণ কিছু প্রোডাকশন, যে প্রোডাকশন গুলো কোনোভাবেই কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কারণ আমার পক্ষে এখন ইংল্যান্ডে গিয়ে লন্ডনে গিয়ে ওই নাটক দেখা সম্ভব নয়। সেগুলোকে ভীষণ ভালোভাবে, অত্যন্ত ভালোভাবে তারা সেই নাটকের ভিডিওগ্রাফি কিন্তু আবার একটা আলাদা, এটা আপনারা ভালো বুঝবেন, মানে নাটকের ভিডিওগ্রাফি করতে গিয়ে নাটকটাকে সিনেমা বানিয়ে দিলে পরে কিন্তু হবে না। আবার এটা কিন্তু সত্যি কথা অন্যরকম ভাবে বলছি না, এটা কিন্তু একটা বিয়ের ভিডিওগ্রাফিও নয়, এটা বিয়ের অনুষ্ঠানের ভিডিওগ্রাফিও নয়, মানে নাটকের ভিডিওগ্রাফি বিষয়টাও কিন্তু একটা আলাদা একটা বিষয়, যেটা যারা এই কাজটা করে তাদের সে বিষয়ে সচেতন হতে। এবং কেন আমাদের এখানে নাটকের ভিডিওগ্রাফি ভালো হয় না তার অনেক কারণ আমি আপনার সাথে আলোচনা করতে পারি, তার মধ্যে যাচ্ছি না। মধ্যে কথা বলতে চেয়েছি যে পৃথিবীর কিছু ভালো ভালো কাজ, নাটকের কাজ, তার সঙ্গে একটা পরিচয় কিন্তু আমার অন্তত ব্যক্তিগতভাবে কোভিড এর সময় হয়েছিল, যখন কিচ্ছু করার ছিল না, ঘরবন্দি হয়ে থাকতাম, হাতে এই যন্ত্রটা থাকতো, দেখতাম, এবং এটা আমি কিন্তু সেই মুহূর্তে পেয়েছিলাম। কিন্তু আবার যখন কোভিড আর নেই, আমাদের সেই বাধ্যবাধকতাগুলো আর নেই, যেখানে আমি আপনার এত ঘনিষ্ঠভাবে বসে কথা বলতে পারছি, এই অবস্থায় কিন্তু আমি চাইবো যে নাটক যখন হবে মানুষ সরাসরি দীপঙ্কর বাবুর সাথে আমরা কথা বলছি, নাটক নিয়ে নানা কথা উঠে আসছে আমাদের এই আলাপচারিতায়, এবং এই প্রসঙ্গেই কিন্তু আরো একটা কথা অবশ্যই আসবে, এটা প্রায় শুনতে হয় যারা লাইট ক্যামেরা অ্যাকশন জগতে আসতে চান, যারা অভিনয় জগতে আসতে চান, নাট্য অভিনেতারাই অনেক সময় দেখেছি, সেটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, বলিউড ফিল্ম, পৃথিবীর যে কোনো জায়গায় যারা নাটক থেকে অভিনয় শিখে এসছেন তারা অভিনয়টা জানে, অভিনয়ের ক খ গটা তাদের আছে। বর্তমানে প্রচুর ফিল্ম ইনস্টিটিউট হয়েছে, আমি ডেফিনেটলি আমি সবাইকে জেনারেলাইজ করছি না, ভালো খারাপ সবাই মিলেমিশেই আছে। নাটক থেকে যেহেতু আপনি দেখছেন যে প্রচুর আপনাদের মানে এই দুর্গাপুর বিব্রতিতে প্রচুর ইয়ং জেনারেশন কাজ করছে, অন স্টেজ ব্যাক স্টেজে সবাই কাজ করছে, এবার একটা টিম কাজ করছে, সেখানে এই নতুন প্রজন্মের মধ্যে অভিনয় শেখার ইচ্ছে কতটা আছে? অনেকের যথেষ্ট আছে, সবার যে একরকম ইচ্ছা নিয়ে সবাই আসে, সবাই মনে অন স্টেজও কাজ করতে চায় না নাকি? না, হ্যাঁ এরকম আছে, কিছু কিছু আছে যারা বলে যে আমি নাটকে আসতে চাই, আমি আলোর কাজটা করতে চাই, আলোটা শিখতে চাই, খুব ইম্পর্টেন্ট, আলোটা খুব ইম্পর্টেন্ট, ও সে ভাবছে যে সে আলোটা করে তার ভালো লাগবে। আবার সে হয়তো বললো কিছুদিন আলো করার পর না ঠিক আছে আমি একটু অভিনয়, আমি তো করলাম কিন্তু এখন মনে হচ্ছে ইন্টারেস্ট তৈরি হচ্ছে। দেখুন, মানে আমরা যাদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা এখন পর্যন্ত হয়েছে, কম বয়সীদের কথা আমরা বলছি, আমরা দু ধরনের মানুষই পেয়েছি, যারা খুব ইন্টারেস্টেড, খুব ইনভেস্টেড, এবং তারা থিয়েটারে বা অভিনয়ে কিছু একটা করতে চায়, এই ভাবনাটা নিয়ে, এই ইচ্ছাটা নিয়ে, প্রবল ইচ্ছাটা নিয়ে তারা এসেছে। আরেক দল আসে, তাদের সাথে আমাদের কাজ করতে হয়, আমরা কাজ করি, তারা আপনি বলতে পারেন কিছুটা
ভাসতে ভাসতে জাস্ট ড্রিফট ইনটু ইট। হ্যাঁ, খুব যে পরিষ্কার লক্ষ্য আছে, খুব যে পরিষ্কার ভাবনা আছে সেটা না, কিন্তু ঠিক আছে চলো সেরকম কিছু করছি না, একটু নাটকটা করে দেখি, একটু থিয়েটারটা করে দেখি। হ্যাঁ, এই মানে ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কাজের প্রতি যদি একটা খুব দীর্ঘকালীন ভালোবাসা না জন্মায় তাহলে তো সেটা ফর দ্য টাইম মেই হয়ে যায়। আমরা কিন্তু একটা আমাদের দলের একটা মানে নীতি বলতে পারেন আমরা আছে, আমরা কেউ যদি আমাদের কাছে এসে বা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করে জানায় যে আমরা তোমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, আমরা কোন রকম তাকে কোনোভাবে আটকাই না। আমাদের দরজা সবসময় খোলা, অবশ্যই এসো, তুমি কতটা জানো, কতটা পারো, কতটা বোঝো, এসব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তোমার ইচ্ছা হয়েছে আমাদের সাথে কাজ করতে, এসো এসো, একসাথে কাজ করি, একসাথে কিছুটা সময় কাটাই, দেখা যাক না কি তৈরি হয়। এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপালের জায়গা। এবার ব্যাপার হচ্ছে যে সেখানে আমরা দেখেছি যে এই ভাবনা থেকে থাকতে থাকতে বেশ কিছু ছেলে মেয়ে আমাদের সাথে কিন্তু আস্তে 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 করে একটা দীর্ঘকালীন সম্পর্কের জালে আবদ্ধ হয়ে তারা রয়ে যাচ্ছে। তখন এটা পরিবারের একটা জিনিস তৈরি হচ্ছে। কেউ কেউ হয়তো আমাদের সাথে খুব বেশিক্ষণ থাকতে পারলো না, বেশি দিন থাকতে পারলো না, আবার কেউ কেউ এমন আছে যারা মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, তাদের জন্য কিন্তু আমাদের দরজা খোলা। হ্যাঁ, তবে একটা ছোট্ট কথা, আপনি যেটা প্রসঙ্গটা তুলে একটু দিয়ে গেলেন, থিয়েটারের অভিনয় শেখাটা খুব প্রয়োজন যদি কেউ পরবর্তীকালে স্ক্রিনে অভিনয় করতে চায়। আমার না এ নিয়ে খুব বেশি বলার কিছু নেই, কারণ আমি সত্যি কথা আবার বলছি, এটা তো আমরা জানি, মানে অনেকেই আজকাল অনেক ছেলে মেয়ে কম বয়সী বিশেষ করে তারা থিয়েটার করতে আসে কেন, তারা থিয়েটারটাকে একটা ধাপ বানাতে চায়, মানে মিডিয়াতে, মানে স্ক্রিন মিডিয়াতে তারা কাজ করার ধাপ হিসেবে। আমি গতকালকে রাহুল এমনি মানে একটু বাড়িতে যখন আমি কাজ করে ফিরে এসেছি, চা খেতে খেতে, কফি খেতে খেতে একটুখানি আমি একটু ফেসবুক দেখছিলাম, সেখানে আমি নামটা নিচ্ছি না, আমাদের এখনকার বর্তমানের একজন বেশ কৃতি অভিনেত্রী, তিনি একটি ইন্টারভিউ, এরকম যেমন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন ওরকম কাউকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, তিনি খুব নির্দিষ্টভাবে তার কথাটা বললেন। একই প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু খুব পরিষ্কার করে বললেন তার মানে মতে পর্দায় ভালো অভিনয় করার জন্য থিয়েটার থেকে অভিনয় শিখে আসার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন যে পর্দার অভিনয়ের যে ডিমান্ডগুলো সেগুলো এতটাই আলাদা যে থিয়েটারের অভিনয় শিখে আলাদা করে বাড়তি কোনো বিরাট সুবিধা অন্তত তার হয়নি, বা তিনি মনে করেন না এতে বাড়তি কোনো সুবিধা। তার মানে এটা মত তো আছে যে তুমি যদি ফিল্মে অ্যাক্ট করতে চাও তাহলে তার অভিনয়টা আলাদাভাবে তোমাকে শিখতে হবে, থিয়েটারের অভিনয়টা তোমাকে আলাদাভাবে শিখতে হবে। আমার কিন্তু ওনার কথাটা কালকে শুনে বেশ যুক্তিযুক্ত মনে হয়েছে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, দীপঙ্করদের সাথে কথা বলতে বলতে নাটক, অভিনয়ের আশা, দুর্গাপুর ভীমরতি সবকিছু নিয়েই কিন্তু কথা হচ্ছে। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইবো, দুর্গাপুর ভীমরতির জাস্ট কিছুদিন আগেই একাডেমিতে একটা দারুণ নাটক আমরা সবাই উপভোগ করেছি, এবং প্রসঙ্গত দিশাশক্তি নিউজে তার একেবারে সঙ্গী ছিল বলতেই হবে। নামটাও কিন্তু ভারী অদ্ভুত, রংচঙে মুহূর্তরা। অবশ্যই অভিনয়ের একেবারে সাবলীল অভিনয়, দক্ষ পরিচালনা, আলো সাউন্ড নিয়ে কিন্তু খুব দারুণ একটা অভিনয় দেখা গেছে। একদিকে অরিন্দম শীল, অন্যদিকে অবশ্যই ছিলেন নয়না। আমি অরিন্দম গাঙ্গুলি আর নয়না, এই দুই অভিনেত্রীদের আমরা দেখলাম। রংচঙে মুহূর্তরা নামটার মধ্যেও খুব একটা দারুণ একটা টাচ আছে। পরবর্তী এই প্রোডাকশন কবে দেখা যাচ্ছে? মানে এই নাটকটার আগামী শো? আচ্ছা, এই নাটকটার আগামী শো হচ্ছে 15ই জুন রবিবার মধুসূদন মঞ্চে। আচ্ছা, সন্ধ্যে 6:30 থেকে আমরা শুরু করব। আচ্ছা, এবং আমরা আগের বারও আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা দিয়েছিলাম, যারা উৎসাহী ইচ্ছুক দর্শক আসুন নাটকটা দেখুন। এটা আমাদের এই নাটকের দ্বিতীয় শো হতে চলেছে। আগামীতেও আমরা হয়তো চেষ্টা করছি কলকাতাতে কিছু শো করার, তবে বুঝতেই পারছেন যে শো করতে চাইলেই তো সবসময় শো করে ওঠা যায় না। এই জায়গাটা শো করতে চাইলে সবসময় শো করা যায় না, এবং নাটককে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অনেক প্রতিকূলতা থাকে। বেশ কিছুদিন যাবত আমরা বেশ কয়েকজন নাট্য ব্যক্তিত্বের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে একটা নাটকের গ্রুপকে চালিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু বেশ কঠিনতর। এক হচ্ছে যারা অনুদান পাচ্ছে কি পাচ্ছে না, নাটকের রেভিনিউ জেনারেট টিকিট বিক্রি ছাড়া সেই অর্থে কিছু নেই। বেশ কিছু নাটক তারা প্রবেশ অবাধ করে দিচ্ছে। আমার একটা প্রশ্ন হচ্ছে দীপঙ্করদা, এইখানেই বেশ কিছু জায়গা, আমি একদম নাম ধরে বলছি, একাডেমি, মধুসূদন মঞ্চ, সেখানকার আবহ যথেষ্ট ভালো, এসি,
সিটও খুব একটা খারাপ নয়, যথেষ্ট ধীরে ধীরে ভালো হচ্ছে। সবকিছুকে মাথায় রেখে হল ভর্তি দর্শক পাওয়ার নাটকের গ্রুপের কাছে একটা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইটা কেন? অথচ টিকিটের প্রাইস একেবারে আকাশ ছোঁয়া নয়। টিকিটের প্রাইস অন্যান্য বাংলা সিনেমার মতো প্রায় মানে মাল্টিপ্লেক্সের মতো না হলে ওয়ান স্ক্রিন যে সমস্ত বাংলা সিনেমাগুলো রিলিজ হচ্ছে প্রায় এক। কেন এটা, মানে এই জায়গা থেকে বেরিয়ে আসার কি কোনো পথ পাওয়া যাচ্ছে না? এই লড়াইটা চলতেই থাকে। এটা খুব কঠিন প্রশ্ন। এবং এটা তো হচ্ছে আমাদের যারা আমরা থিয়েটার নিয়ে আছি, আমরা যারা থিয়েটার করছি, বিভিন্ন দলে থিয়েটার করছি, আমাদের প্রত্যেকটা দলেরই তো এটা একটা বিরাট বড়। তবে হ্যাঁ, রংচঙে মুহূর্তরার দর্শক আসন একদম পরিপূর্ণ ছিল। দেখুন, না শুধু রংচঙে মুহূর্ত কেন, আমি বলবো যে রংচঙে মুহূর্তরার দর্শক আসন সেদিন পরিপূর্ণ ছিল, হয়তো আগামী দিনেও আমরা ভালো দর্শক পাবো। কিন্তু কথা হচ্ছে যে বহু নাটক হচ্ছে, তার মধ্যে বহু নাটক, ভালো নাটক হচ্ছে, দর্শকরা আসছেন। আবার মুশকিলটা কোথায় হচ্ছে জানেন তো রাহুল? ধরুন একটা নাটকে আমি কটা শো, মানে আমার সত্যি কথা বলতে কি একটা খুব ভালো নাটক যার খুব ইনিশিয়াল রেসপন্সটা খুব ভালো, যেখানে হল ভর্তি দর্শক প্রথম শো, দ্বিতীয় শো, তৃতীয় শো আসছেন, এবার সেই নাটকটা যখন ধরুন 15 বা 20তম শো হয়ে যাচ্ছে, ততটা দর্শক পাওয়া তো একটুখানি মুশকিল। সেটা গেল একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো মানতেই হবে যে আজকে মানুষের কাছে, দর্শকের কাছে, তাদের কাছে প্রচুর অপশন আছে। এবার অনেক ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। আসলে এখন আপনি আরেকটা জিনিস, অদ্ভুত একটা জিনিস দেখবেন, একদিকে যেমন নাটকের দর্শক হয়তো একটুখানি কমেছে, একটা হ্রাস পেয়েছে, নাটক হওয়ার সংখ্যা কিন্তু কমেনি, প্রচুর নাটক হচ্ছে। এখানেও একটা অদ্ভুত জিনিস থেকে যাচ্ছে, এটা আমাকে বলতেই হবে, এটা একটা অদ্ভুত প্যারাডক্স যে এত নাটক হচ্ছে, তো এবার এটা তো আপনি নিশ্চয়ই মানবেন যে এত নাটক হলে সব নাটক ভালো হওয়ার সম্ভব না। একটা মধ্যমান এবং নিম্নমানের একটা সংখ্যাধিক্য তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। এটা কিন্তু একটা কারণ যে মানুষ যখন একটা নাটক দেখতে গেলেন একটা কিছু আশা নিয়ে আশাহত হলেন, এবার তার মনে হলো যে না, আমি আর, আমার ইচ্ছা করছে না নাটক দেখতে, এবং একটা নাটক তেমন ভালো না লাগাটা কিন্তু গিয়ে পড়ছে আরো কিছু নাটক না লাগার যে জায়গা, মানে পরবর্তী শোতে হয়তো সেটা ভালো নাও হতে পারে। মানে সে একটা দলের, আমি এভাবে বলি, একটা দলের একটা বিশেষ নাটক থেকে তার ভালো লাগলো না, তার মনে হলো তার জীবনে 3 ঘন্টা নষ্ট হয়েছে, সেগুলো তার নাটকই এখন আমি আর তেমন দেখবো না। তাতে কি হলো? তাতে যেটা হলো নাটক, থিয়েটার, কিন্তু একজন দর্শক খারাপ। এইটা মানে এবার আপনি বলবেন যে তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন অনেক বেশি করে নাটক হবে না, অনেক বেশি নাট্য চর্চা হবে না, একটা কোথাও কোয়ালিটি কন্ট্রোল দরকার। হ্যাঁ, আমি অবশ্যই কোয়ালিটি কন্ট্রোলের কথা বলবো, কিন্তু কোনো বাইরের সংস্থা, ওপর থেকে চাপানো কোনো সংস্থা যারা কিনা কোয়ালিটি মাপবে, ওরকম না। আমার বলছি যারা আমরা থিয়েটারটা করছি, আমাদের নিজেদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে যে থিয়েটারটা আমরা করছি, আমি যদি দর্শক হতাম, আমি কি এই থিয়েটারটা বসে 1.5 থেকে 2 ঘন্টা দেখতাম? আমি কি দিতে পারছি যার ফলে দর্শক আমার থিয়েটারটা দেখতে আসবে? এটা কিন্তু আমি বলবো যেটা আমাদের সকলকে ভাবতে হবে, আমরা অনেকে ভাবি তো এটা নিয়ে। আমার এই নাটকের মানে দিশাশক্তি নিউজের টোটাল টিমের নাটক কভারেজ করতে গিয়ে এটা আমাদের বারবার মনে হয়েছে নাটকে গতি থাকা খুব দরকার, এবং এক দৃশ্য থেকে আরেক দৃশ্যের যে রূপান্তর সেটাও যদি খুব দ্রুত গতিতে হয়, তাহলে একটা দর্শক সে শুধু ওই অন স্টেজ দেখছে, তাহলে সেটাও খুব দরকার। মানে একটা দৃশ্যই যদি লম্বা হয়ে যায় তাহলে কোথাও মনে হয় দর্শক, মনে হয় এটা বোর ফিল করে। তবে আমরা রংচঙে মুহূর্তরা বা রিসেন্ট যে সমস্ত নাটক হচ্ছে, আমরা ডেফিনেটলি ভালো খারাপ এবারে সবকিছু নিয়ে দেখছি। তবে দর্শক অবশ্যই নাটকমুখী হচ্ছে, এটা বলতেই হবে। সেই দর্শকদেরও কিছু পছন্দ অপছন্দ ডেফিনেটলি রয়েছে, এবং নাটকের নির্দিষ্ট কিছু দর্শক রয়েছে বই কি। আমরা একেবারে আমাদের এই আলাপচারিতা শেষ প্রান্তে এসে গেছি। আমি একটা বিষয় অবশ্যই দিগঙ্কর বাবুর কাছে জানতে চাইবো যে নাটককে বাঁচানোর জন্য পরবর্তী দিকে অনেক কিছু, অনেক আন্দোলন, অনেক কিছু বিষয় হয়েছে। রমাপ্রসাদ বণিক একটা কথা বলেছিলেন, যে শ্রদ্ধেয় রমাপ্রসাদ দা, যে তুমি তোমার পেশার দিকটা ঠিক রাখো, পেশাটাকে বাঁচিয়ে নাটকে এসো। অনেক সময় হচ্ছে কি অনেকেই নাটককে তারা পেশা হিসাবে নিচ্ছে এই প্রজন্ম, এটাকে আপনি খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি, আমি এরকম বেশ কয়েকজনকে জানি মানুষকে, তারা আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তারা নাটকটাকেই পেশা হিসেবে ধরে সেটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছেন। সাংঘাতিক স্ট্রাগল আমি নিজের চোখে তাদের দেখতে পাচ্ছি। এরকম আমি কিছু
অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ক্ষমতাশালী অভিনেতাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, তাদের সাথে আমি কাজ করেছি, কাজ করি নিয়মিতভাবে। এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমাদের ছোট্ট করে বলি, এখানে বিশেষ কথা বলবো না, কারণ আমার একটা অন্য একটু কথা বলার আছে। সেটা হচ্ছে আমাদের এখানকার যে কালচারাল ইকোনমি, থিয়েটার কেন্দ্র করে যে সাংস্কৃতিক অর্থনীতি, আমার মনে হয় না এই সাংস্কৃতিক অর্থনীতি এতটা রোবাস্ট, এতটা স্ট্রং, এতটা বড় এবং এতটা শক্তিশালী যে অনেকে মিলে অনেককে সাপোর্ট করবে। দেখুন, একটা কথা আমি বলছি, যে অভিনেতা হিসেবে প্রত্যেকটা প্রজন্মে একজন দেবশঙ্কর বাবু বা একজন গৌতম বাবু, এরকম একজন বা দুজনকে কিন্তু সাপোর্ট করতে পারে, কিন্তু একই সময়ে একটা গিভেন টাইমে দেখা যাচ্ছে যে প্রায় 100-150 জন অভিনেতা, তারা সকলে থিয়েটারটাই করছেন এবং থিয়েটার থেকে তাদের এতটা উপার্জন মাসে হচ্ছে যে তাদের অন্য কাজ করতে হচ্ছে না। এরকম জায়গায় কিন্তু যায় না, এরকম জায়গায় যাওয়া খুব মুশকিল। আর একটা কথা, অনুদানের কথাটা আপনি ছুঁয়ে গেলেন, এটা কিন্তু ঘটনা, নাটক চিরকালই অনুদান সাপেক্ষেই তৈরি হয়েছে, এটা আজকের কথা কিন্তু নয়। বিভিন্ন রকম প্যাট্রোনাইজেশন ছাড়া কিন্তু নাটক কখনোই চলেনি। মানে সেই প্যাট্রোনাইজেশন কিন্তু এসেছে মোটামুটি যারা ক্ষমতায় আছে তাদের প্যাট্রোনাইজেশন থেকেই কিন্তু নাটক এগিয়েছে। সেটা জমিদার হতে পারে, সেটা রাজা হতে পারে, সেটা রাষ্ট্র হতে পারে। রাষ্ট্রের সরাসরি প্যাট্রোনাইজেশন ছাড়া নাটক যেমন আমাদের দেশে চলে না, বিদেশের অনেক জায়গা থেকে কিন্তু চলে না। কিছু কিছু জায়গা হতে পারে যেখানে কিনা খুব ব্যবসায়িক ভাবে নাটক সফল, কিন্তু সেটা খুব রেয়ার। আমি রাহুল একটা সুযোগ একটু নিতে চাইছিলাম, আপনি রংচঙে মুহূর্তের কথা বললেন, কিন্তু আমি যদি আপনি অনুমতি করেন, আমি আমার নিজের ডিরেক্টোরিয়াল কাজগুলো সম্পর্কে একটা ছোট করে একটুখানি ছুঁয়ে যাব। সেটা হচ্ছে যে এই 15 তারিখে আমাদের যেমন রংচঙে মুহূর্তরা তার দ্বিতীয় শো আছে, তো 7 তারিখে, এই আগামী 7 তারিখে শনিবার পড়েছে, সেটা তপন থিয়েটারে আমাদের আরেকটি নাটক প্রতিপ্রশ্ন, তার 15তম অভিনয় হবে, তার 15তম মঞ্চায়ন হবে। এখন বিষয় হচ্ছে যে একটু আমি এখানে বলতে চাইছিলাম যে এই কথাটা, যে আপনি বললেন না রংচঙে মুহূর্তরা, নামটাই বেশ অদ্ভুত, আপনি সেটা বলেছেন, আপনাদের প্রতিবেদনেও এই বাক্যবন্ধটা আপনি ব্যবহার করেছিলেন। এই নামকরণটা কিন্তু খুব সচেতন ভাবে আমরা করি, আমি করেছিলাম। তার কারণ হচ্ছে, আমি প্রতিপ্রশ্ন যখন আমরা তৈরি করি এবং প্রতিপ্রশ্ন বেশ কিছু অভিনয় ঘটে, প্রতিপ্রশ্ন যারা দেখেছেন তারা এটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবেন, যারা ভবিষ্যতে দেখবেন হয়তো আমার এই কথাগুলো যদি মনে থাকে, তখন তাদের মাথায় কোথাও একটা রিলেশন করার জায়গা তৈরি হয়ে যাবে। সে প্রতিপ্রশ্ন নাটকটা খুব ডার্ক, খুব অন্ধকার একটা নাটক, মানে নট ইন টার্মস অফ ইটস লাইট ডিজাইন, আলো ডিজাইন থেকে নয়, কিন্তু নাটকের বিষয়বস্তুগত ভাবে এবং নাটকের চলন, নাটকের বলন, নাটকের ধরনের জায়গা থেকে এটা অত্যন্ত একটা ডার্ক নাটক। এবং এই নাটকটা যারা অভিনয় করেন মঞ্চে, আমি দেখেছি অভিনেতাদের নাটকটা করার পরে পরে কিন্তু তাদের ইমিডিয়েটলি আপনারা গিয়ে যদি তাদের সাথে কথা বলেন না, তারা আপনার সাথে কথা বলতে পারেন না, এতটাই একটা মানসিক চাপ সৃষ্টি করে নাটকটা। এবং দর্শকদের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি, নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে দর্শকরা কিন্তু এই নাটকের শেষে অনেক সময় দেখেছি চুপ করে যান। খুব ডার্ক একটা নাটক, আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা নিয়ে কাজ করেছি, এখনো করছি। নাটকটা কিন্তু করতে করতে আমাদের এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মনে হয়েছিল, আমার নয়ন আর আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, যে দলগতভাবেও আমাদের একটা একটু চেষ্টা করা দরকার, যে দুর্গাপুর বিব্রতির বেশিরভাগ কাজগুলোর মধ্যেই কিন্তু একটা খুব ভারী কন্টেন্ট, একটা প্রয়োগগত ডার্কনেস, এই ব্যাপারটা খুব থাকছে। তো আমরা কি এর বাইরে কিছু করতে পারি, আমরা কি, নাকি আমরা সারাক্ষণই শুধু এই ধরনের কাজই করব? এটা আমাদের কাছে কিছুটা চ্যালেঞ্জ হিসেবেও আমরা এটাকে নিই, যে আমরা এমন একটা নাটক তৈরি করি না যেখানে অনেক আলো থাকবে, অনেক রং থাকবে, অনেক গান থাকবে, অনেক নাচ থাকবে, একদম মানে এটাকে আমরা, এবং আমাদের তখন একটা ভাবনা চিন্তা থাকে যে আমরা, আমাদের যদি মানে তথাকথিত ডার্ক কন্টেন্ট তৈরি করাটা যদি আমাদের কমফর্ট জোন হয়ে থাকে, আমরা চেষ্টা করি না একটু সেখান থেকে। আমি এই জায়গাটাই বলবো, একদম ঠিক, যে প্রতিপ্রশ্ন ডেফিনেটলি আমি তো দেখবই, আপনারাও দেখবেন। 7ই জুন তপন থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে, 15তম মঞ্চায়ন হবে। এবং এর পাশাপাশি যে জায়গা থেকে রংচঙে মুহূর্তরা বারবার কথা চলে আসছে, সেখানে অরিন্দম গাঙ্গুলির অন স্টেজ খালি গলায় গান, এটা আমি আমার প্রতিবেদনেও বারবার বলেছি, এটা কিন্তু দর্শকদের মন ছুঁয়ে গেছে। খুব পরিচিত গান, বারবার বারবার উনি গেয়েছেন। তারপরে ওই যে বললাম যে এক দৃশ্য থেকে আরেক দৃশ্য আসা, এবং ডেফিনেটলি আলো একটা দারুণ এখানে একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে।
হ্যাঁ, মানে আলোর কথাটা দিয়ে আপনি শেষ করলেন, ওটা দিয়ে বলি, অরিন্দমদার কথা একটু বলতেই হয় এই জায়গাটাতে। হচ্ছে আমাদের সাথে আমার নির্দেশনায় যে 3টি মঞ্চ নাটক আমরা আপাতত করেছি, প্রতিদিন একদিন বলে একটি নাটক, যেটা আবার আমাদের দলের আমাদের কয়েকজনের খুব প্রিয় নাটক, কিন্তু নানা কারণে আমরা ওটা খুব বেশি শো করে উঠতে পারিনি। আমরা ভাবছি, আমরা সবসময় ভাবি ওই নাটকটাকে আমরা আবার রিভাইভ করতে পারি কিনা। ওটা মঞ্চায়নের কিছু টেকনিক্যাল সমস্যার দিক আছে, সেটাকে আমরা আমাদেরকেই ভাবতে হবে, এটা আমাদের ভাবনার জায়গা। এই নাটকটা, প্রতিপ্রশ্ন এবং রংচঙের মুহূর্তরা, এই 3টে নাটকে আমাদের আলো করেছেন সৈকত মান্না। আমি মনে করি, এটা আমি অনেক জায়গায় বলেছি, সৈকত শুধু আমার সাথে কাজ করেছে বলে না, সৈকত আমাদের দলের বাইরে যেখানে কাজ করে সেখানকার কাজটা দেখে তার নিরিখে আমি বলতে চাই যে সৈকত একজন অত্যন্ত দক্ষ, অত্যন্ত সংবেদনশীল, সেন্সিটিভ একজন শিল্পী। সৈকত যখন আমার সাথে কাজ করতে আসে, আলো নিয়ে কাজ করতে আসে, সৈকতের ভাবনা চিন্তাটা কিন্তু শুধুমাত্র আলোতে সীমাবদ্ধ থাকে না। সৈকত কিন্তু নাটকের মেকিং এর মধ্যেও জড়িত হয়ে যায়, এবং সৈকতকে সেই স্পেসটা, সেই জায়গাটা আমরা দিয়ে থাকি, আমি দিয়ে থাকি। এবং আমার তৈরির জায়গাটা একটু ডেমোক্রেটিক ইন দ্য সেন্স যে আমি অনেককে মিলে আমার এই নির্মাণ কাজের মধ্যে জড়িয়ে নিই। আমার অভিনেতারা আমার নাটক অনেকটা তৈরি করে দেন, আমার যিনি আলো করছেন, যিনি আবহ করছেন, আবহর আমি নির্দিষ্ট করে একটা ঘটনাই বলতে পারি, তাকে সেটা বলবো না, সেটা দীর্ঘায়িত হয়ে যাবে, বলেই দিই ছোট্ট করে। এই নাটকটাতে রংচঙের মুহূর্তরাতে এক সময় এক টুকরো আবহ বাজে, যেই আবহটা আমাদের যিনি আবহ প্রক্ষেপণ করছেন তার ভাবনা, তার পছন্দের আবহ। এবং সত্যি কথা বলতে কি, মানে তিনি আমাকে জিজ্ঞেস করে, আমি তাকে বলি যে ঠিক আছে, তোমার মনে হয় এটা ওখানে প্রয়োজন, তুমি এটা বাজাও। আমিও যেদিন অভিনয় হয় সেদিন প্রথম শুনি। আচ্ছা, মানে এটা এত লেট একটা ডিসিশন, এটা রিহার্সাল হয়, মানে একদম নাটক শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা আগে ওই পার্টিকুলার অংশটাতে যে শিল্পীরা মঞ্চে কাজ করবেন তাদের সাথে যিনি আলো প্রক্ষেপণ করছেন কথা বলে নেয় যে দেখ এই সময়টাতে এই জিনিসটা একটু বাজবে, তোরা কিন্তু ঘাবড়াস না, তোরা তোদের কাজ কর, আমি এইখান থেকে পেছন থেকে এই মিউজিকটা ঢোকাবো। মানে সেটাও প্রথম শোনাও, প্রথম আমি, হ্যাঁ মানে আমি বলতে চেয়েছি এর থেকে আমরা যেটা চেষ্টা করি, মানে যেখানে যেখানে এটা সম্ভব করা, সেখানে হচ্ছে এরা যারা আমাদের সাথে এসে কাজ করছেন, সৈকত কাজ করছেন, সব্যসাচী কাজ করছেন আবহে, অনিরুদ্র কাজ করছেন প্রজেক্টরে, এই নাটকটার ক্ষেত্রে আমি বলছি এরা তো প্রত্যেকে শিল্পী, এরা তো প্রত্যেকে ভাবনা চিন্তা করা মানুষ, এরা তো প্রত্যেকে কৃষ্টিশীল এবং সৃষ্টিশীল মানুষ। তো এদের এই মাথাটাকে আমরা কেন ব্যবহার করবো না, এই জায়গাটা আমার একটা ছিল। অরিন্দমদার কথা আমাকে একটুখানি 2 মিনিটের কথা, সেটা হচ্ছে যে আমাদের এই নাটকটা কিন্তু যখন লেখা হয় তখন থেকেই কিন্তু এই নাটকটার মধ্যে গান লেখা ছিল। কোথায় কোন গান বাজবে, কোথায় কোন গান আসবে, মানে 2 ধরনের গান আপনি তো দেখেছেন। আমাদের একটা গান বা বেশ 3-4টে গান আমাদের আবহে এসেছে, বাকি গানগুলো কিন্তু লাইভ। এবার এখানে একটা জিনিস আছে, অরিন্দম দা কে যখন আমরা পাই, উনি যখন রাজি হন আমাদের সাথে কাজ করতে, আমরা তখনই স্ক্রিপ্টটা পড়ি, এবং অরিন্দম দার আমার বিশ্বাস যে মানে ওয়ান অফ দ্য রিজনস যে কারণে উনি হ্যাঁ বলে দেন আমাদের সাথে কাজ করার, সেটা হচ্ছে এই নাটকটাতে অনেক কটা গান ছিল, গাওয়ার সুযোগ ছিল, এবং উনি তো ভীষণ গাইতে ভালোবাসেন। উনি একটা জিনিস হচ্ছে, এই মানুষটাকে আমি কাছ থেকে যত দেখলাম, উনি এত মানে বিরাট দরাজ মনের একজন মানুষ এবং শিল্পী, সত্যি মানে এটা আমি আগেও বলেছি, ওনার আমাদের সাথে কাজ করতে আসাটা আমাদের কাছে আশীর্বাদ। এবং ওনার নাটকের গ্রুপ থেকে এই প্রথম উনি কাজ করলেন, সেটা একটা বিরাট বিরাট বড় প্রাপ্তি আমাদের, এবং প্রাপ্তিটা হয়ে থাকলো। সেটা হচ্ছে উনি কিন্তু মানে একটা হয় না, হি লাভস টু পারফর্ম। এই যে তার এত বয়সে এত দিন 50 বছরের বেশি উনি অভিনয় করছেন, তা সত্ত্বেও তার খিদেটা, একটা ভালো রোল পেলে, একটু গান গাইতে পারলে, একটু ভালো করে অভিনয় করতে পারলে, তার যে অদ্ভুত খিদেটা এখনো কিন্তু ওর মধ্যে রয়েছে এই জিনিসটা। কিন্তু আরেকটা হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, অরিন্দম দা ছাড়াও এই নাটকে কিন্তু আরেকজন শিল্পী আমাদের, তিনিও কিন্তু লাইভ গান গেয়েছেন, এবং অরিন্দম দার পাশাপাশি খালি গলায়, প্র্যাকটিক্যালি খালি গলায় একটি শুধুমাত্র ইউকেলিলি, সেই ইউকেলিলিটা আগামী শোগুলোতে থাকবে কি থাকবে না আমরা এখনো জানি না, ওর কিছু ভাবনা চিন্তা ও নিজে করছে। সেও কিন্তু খুব দক্ষতার সাথে এবং খুব এফেক্টিভলি কিন্তু সে গানগুলো গেয়েছে, এটাও কিন্তু বলতে হয়। তার নাম শাস্ত্রিক গাঙ্গুলি, খুব ভালো কাজ করেছে, আমি ব্যক্তিগতভাবে তার কাজে এই নাটকে খুব খুশি। বেশ, হ্যাঁ, ঘড়ির কাঁটা বলছে আজকে এখানেই থামতে হবে। আমরা দীপঙ্কর সেনের সাথে অনেক কিছু নিয়ে কথা বললাম, নাটক, তার পেশাগত জীবন, তারপরে সেই নাটক নিয়ে সফর, অবশ্যই দুর্গাপুর ভীমরতি। শেষে একটা কথা বলবো, 7ই জুন
তপন থিয়েটারে অবশ্যই যারা থিয়েটার প্রেমী দর্শক তারা কিন্তু অবশ্যই আসবেন, আমরা ডেফিনেটলি থাকছি প্রতি প্রশ্ন দেখতে। এবং এর পাশাপাশি 15ই জুন মধুসূদন মঞ্চে দুর্গাপুর ভীমরতির আবার আরেকটা প্রোডাকশন, দ্বিতীয়বার প্রোডাকশন হতে চলেছে রংচঙে মুহূর্তরাও দেখতে আপনারা আসবেন। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অবশ্যই আসুন, একটা শনিবার একটা রবিবার, অথবা আপনাদের অসুবিধা হওয়ার কথা না। বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর থেকে, অনেক ধন্যবাদ আপনাদের। চলুন আমরা সবাই মিলে নাটককে বাঁচাই, নাটককে বাঁচিয়ে রাখি এবং অবশ্যই থিয়েটার মুখী হই।